সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের প্রথমেই 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর। বিষয়ের পক্ষে বলবে কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, লক্ষ্মীপুর। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হলেন সালমিন মাহমুদ সাফিন, ফারিহা মেহনাজ ও তাদের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারদিন। বিপক্ষ দল প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, লক্ষ্মীপুরের বিতার্কিকরা হলেন নুসাইবা বিনতে মোতাসিম, মাইমুনা তাবাসসুম মৌমিতা ও তাদের দলনেতা সুবহানুর। প্রিয় দর্শক, এবারেই আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। প্রথমেই রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহযোগী অধ্যাপক, তড়িৎ প্রকৌশল বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি। সে সাথে রয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র সহকারী সচিব, আইন, বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয়, এবং কামল হাসান রানা, প্রভাষক, বাংলা, হাতিয়াদ্বীপ সরকারি কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের ওপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সেই সাথে বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে আজ উপস্থিত আছেন ব্যারিস্টার আবু সালে মোহাম্মদ সাইম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রতিষ্ঠাতার সভাপতি, সূর্য সেন বিতর্কধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে জেনে নেই আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্ত খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক প্রতিযোগিতা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এ। ইতোমধ্যে আমরা আজকের বিতর্কের বিষয়ে জানতে পেরেছি বায়ু দূষণ কমাতে আইনের প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর। পক্ষে বলবে কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, লক্ষ্মীপুর। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দল কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা সালিম মাহমুদ সাফিনকে। সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, বায়ু দূষণ নিয়ন্ত্রণের সঙ্গী হোক প্রতিদিনের অভ্যেস। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে মহান বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের এই বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমাদের বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের বিষয়টিকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 4টি ভাগে ভাগ করতে পারি। 1, বায়ু দূষণ; 2, আইন প্রয়োগ; 3, জনসচেতনতা বৃদ্ধি; 4, অধিক কার্য। প্রথমে আসা যাক বায়ু দূষণ কি। ক্ষতিকর গ্যাস, ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং কলকারখানার ধোঁয়া বায়ুতে মিশ্রিত হয়ে বায়ুকে দূষিত করে, যাকে বলা হয় বায়ু দূষণ।
দ্বিতীয়ত আইন প্রয়োগ। আইন প্রয়োগ বলতে আমরা এমন একটা ব্যবস্থাকে বুঝি যেখানে সরকার সমাজের নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করে এবং আইন ভঙ্গকারীকে যথাযথ শাস্তি দেয়। জনসচেতনতা বৃদ্ধি হলো কোনো নির্দিষ্ট বিষয়, সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে সাধারণ জনগণের জ্ঞান, ধারণা এবং সচেতনতার মাত্রা বৃদ্ধি করা। কার্যকর শব্দের অর্থ হলো ফলজনক, উপযোগী, ক্রিয়াসাধক ইত্যাদি। আজকের এই বিতর্কের বিষয়টিকে তিনটি ক্ষেত্রে ভাগ করে বিশ্লেষণ করব। 1. বায়ু দূষণ, যা মানুষের দ্বারা সংঘটিত হচ্ছে। 2. আইন প্রয়োগ, যা তৈরি ও বাস্তবায়ন কঠিন এবং দীর্ঘমেয়াদী। 3. জনসচেতনতা, যা সহজ এবং টেকসই। তাই বলা যায় আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা অধিক গুরুত্বপূর্ণ। এছাড়াও আচরণগত পরিবর্তন, ব্যক্তিগত দায়িত্ববোধ, দীর্ঘমেয়াদী প্রভাব। আইন জোরপূর্বক একটি কাজ বন্ধ করতে পারে, কিন্তু মানুষের আচরণ, জীবনযাত্রা, পছন্দ এক্ষেত্রে জনসচেতনতা বেশি জরুরি। যখন মানুষ জানবে ধোঁয়া ও বায়ু দূষণের স্বাস্থ্য ঝুঁকি, তখন তারা নিজের গাড়ি কম ব্যবহার করবে, বিনা কারণে আবর্জনা পোড়াবে না এবং শিল্প কারখানাগুলোতে চাপ সৃষ্টি করবে। বায়ু দূষণ সামাজিক ও প্রাকৃতিক দুটি কারণেই হয় এবং এই বায়ু দূষণ মানুষের দ্বারাই হয়। সেক্ষেত্রে এই মানুষ যদি বায়ু দূষণের কারণগুলো বন্ধ না করে, তাহলে কোনোভাবেই আইন বায়ু দূষণ কমাতে পারবে না। প্রতিপক্ষ প্রশ্ন, প্রতিটি গাড়ি, ইটভাটা, কারখানা সরকার কি পর্যবেক্ষণ করতে পারে? যেখানে জনসচেতনতা নেই সেখানে আইন ভাঙার প্রবণতা কেন বেশি দেখা যায়? প্রতিপক্ষ আপনি আইন মানতে বাধ্য, তবে আপনাকে জোর করে পরিবেশ বান্ধব আচরণ আদৌ শেখানো যাবে? প্রতিপক্ষ, আজকের বিতর্কের মঞ্চে আপনারা কথা বলছেন গাছের শাখা ও প্রশাখা নিয়ে এবং আমরা কথা বলছি গাছের মূল নিয়ে। প্রতিপক্ষ একটা বিষয় বোঝার পরেও কেন না বোঝার ভান করছেন? একটা জিনিস ভেবে দেখুন, আমি যদি আমার বাসার গাড়ি একাধিকবার ব্যবহার করি তাহলে আমাকে আইন কোনো শাস্তি দিবে না, কিন্তু যদি আমি না করি সেটি হবে আমার ব্যক্তির সচেতনতা। ঠিক তেমনি যত কঠোর আইন প্রয়োগ করা হোক না কেন, এই জনগণ যদি সেই আইন মেনে না চলে, এই জনগণ যদি সচেতন না হয়, তাহলে কোনোভাবেই বায়ু দূষণ কমানো যাবে না। কিন্তু আইন প্রয়োগ করা যদি নাও হয়, এই জনগণ যদি সচেতন হয়, তাহলে বায়ু দূষণ রোধ করা যাবে। প্রতিপক্ষ, জনসচেতনতা কর্মসূচি অপেক্ষাকৃত কম খরচে ব্যাপক জনগোষ্ঠীকে নিয়োজিত করতে পারে এবং ব্যক্তিগত স্তরে আচরণ বদলাতে দ্রুত ফল দেয় এবং সচেতনতা আইন প্রয়োগেও সহায়ক। এখন প্রতিপক্ষ প্রশ্ন, সরকার একটি আইন করলো, জনগণ তা জানলো না কিংবা মানলো না, তাহলে আইন প্রয়োগ কিভাবে কার্যকর হবে? প্রতিপক্ষ, বায়ু দূষণের উৎস আইন দিয়ে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। অর্থনৈতিক খরচের দিক থেকে আইন প্রয়োগের তুলনায় জনসচেতনতা কার্যকর কেন বলা হবে? যদি পরিবেশ মনিটরিং নেটওয়ার্ক দুর্বল থাকে, তাহলে আইন প্রয়োগ কি আদৌ কার্যকর হবে? প্রতিপক্ষ, কম আয়যুক্ত জনগোষ্ঠীর ক্ষেত্রে আইন প্রয়োগ কি ঝুঁকিপূর্ণ? প্রশ্নের প্রতিপক্ষের প্রথম বক্তার কাছে। মনোভাব ও আচরণের স্থায়ী পরিবর্তন আনে এই সচেতনতা। সচেতন মানুষ নিজের ইচ্ছায় পরিবেশ বান্ধব জীবনযাপন করে, যা আইন ছাড়াই টেকসই সমাধান তৈরি করে। দূষণ কমাতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করা খুবই জরুরি। সচেতনতা মানুষকে সাহায্য ও দায়িত্বশীল নাগরিক বানায়। যেমন প্লাস্টিক কম ব্যবহার, গাড়ি কম চালানো, গাছ লাগানো, এসব আইন দ্বারা বাধ্য করা কঠিন, কিন্তু সচেতনতা দিয়ে সম্ভব। সচেতনতা বৃদ্ধি তুলনামূলকভাবে কম খরচে বৃহৎ জনগোষ্ঠীকে প্রভাবিত করতে পারে। শিশু তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করলে তারা ভবিষ্যতে আইনের বিরুদ্ধে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ রক্ষা করবে। আইন প্রজন্ম বদলাতে পারে না, কিন্তু শিক্ষা ও সচেতনতা পারে। উন্নত দেশগুলোতে জনসচেতনতা বৃদ্ধির কারণে মানুষ নিজেরাই দূষণ কমাতে উদ্যোগী হয়েছে। যেমন ইউরোপে গাড়ির বদলে সাইকেল ব্যবহার করছে, কিন্তু আমাদের দেশে এগুলো হয় না। আমাদের দেশে আইন প্রয়োগ করেই বায়ু দূষণ রোধ করা হবে। আইন ভয় দেখায়, সচেতনতা ভালোবাসা জাগায়। প্রতিপক্ষের আইন কাগজে লেখা থাকে, কিন্তু আমাদের সচেতনতা মানুষের হৃদয়ে থাকে। বক্তব্যের শেষে প্রতিপক্ষের প্রথম বক্তার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রতিপক্ষ, ধূমপান এই বিষয়টি তো মোটামুটি সবাই জানেন এবং এই বায়ু দূষণের ধূমপান একটি প্রধান কারণ, কিন্তু এই ধূমপানের বিরুদ্ধে খুব কঠোর আইন রয়েছে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই আইন না মেনে পাবলিক প্লেসে ধূমপান করছে। তাহলে আপনার আইন কোথায় প্রয়োগ হচ্ছে? প্রতিপক্ষ বলুন তো, বাংলাদেশ ও ভারতে আইন থাকা সত্ত্বেও দূষণ কেন কমছে না? এ বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দল প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুরের প্রথম বক্তা নুসাইবা বিনতে মুতাসিমকে। সচেতনতা পথ দেখাক, আইন হোক শক্তি, দূষণ কমাতে চায় কঠোর রাষ্ট্রীয় চুক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে এই বিতর্কে বিষয়টি নির্ধারিত হয়েছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর। আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান নিচ্ছি। দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির সংজ্ঞায়ন করছি। বিষয়টিকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি: বায়ু দূষণ, আইন প্রয়োগ, জনসচেতনতা। মাননীয়
সভাপতি, সাধারণ অর্থে বায়ু দূষণ বলতে আমরা বুঝি বায়ুতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থের সংমিশ্রণ। অন্যথায় বায়ু দূষণ শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায় বায়ুমণ্ডলে এমন একটি অবস্থা যেখানে প্রাকৃতিক উপাদান বা মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ধূলিকণা, গ্যাস, বাষ্প এবং জৈব রাসায়নিক পদার্থের ঘনত্বের এমন পরিবর্তন ঘটে যা বায়ুমণ্ডলের স্বাভাবিক গঠনকে ব্যাহত করে এবং মানুষ, প্রাণী, উদ্ভিদ বা সম্পদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে আইন হলো এমন কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন যা সমাজের বেশিরভাগ মানুষ মেনে চলে এবং যা রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ও বলবৎ করা হয়। মাননীয় সভাপতি, জনসচেতনতা একটি মহৎ ধারণা, কিন্তু এটি ইচ্ছাধীন। যেখানে জনস্বাস্থ্য ও পরিবেশের প্রশ্ন, সেখানে মানুষের সদিচ্ছার উপর আমরা নির্ভরশীল থাকতে পারি না। আমাদের দলের অবস্থান সুস্পষ্ট। বায়ু দূষণ নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি হলো কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা তার সহায়ক মাত্র। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কে এটি প্রমাণ করার প্রয়োজনীয়তা নেই যে বাংলাদেশের আইন প্রয়োগ করার সক্ষমতা আছে কিনা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীটি প্রয়োগ করতে সক্ষম কিনা, বরং আমাদেরকে বলা হয়েছে যে আইন প্রয়োগ কার্যকর কিনা। আজকের বিতর্কে আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন করে যাচ্ছি এবং আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য প্রদান করবে এবং তৃতীয় বক্তা প্রমাণ করে যাবে অবশ্যই বায়ু দূষণ জনসচেতনতার চেয়ে আইন প্রয়োগ অধিক কার্যকর। আমরা যদি আইনের উৎপত্তি বিশ্লেষণ করি তাহলে দেখি যে আইনের উৎপত্তির মূল কারণ হচ্ছে সমাজের একটি ব্যাধি দূর করা, আর এর জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপের প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে সমাজ নৈতিক বাধ্যবাধকতার মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করে, যদি তা কাজ না করে তাহলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মানুষ আইন মানতে বাধ্য হয়। যেমন বাংলাদেশে আমাদের সমাজে বা বিভিন্ন ক্ষেত্রে টকশো বা প্রচার মাধ্যমে বলা হয়ে থাকে বায়ু দূষণ ক্ষতিকর। এরপরে যখন প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত পড়ুয়া একজন শিক্ষিত ব্যক্তি যিনি বায়ু দূষণের ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণ অবগত, তিনিও যখন বায়ু দূষণ করছে তখন আমরা স্পষ্টভাবে বলতে পারি সেই তথাকথিত সচেতনতা আসলে তার দায়িত্ববোধ জাগাতে ব্যর্থ। উদাহরণস্বরূপ দেখি 2002 সালে পলিথিন নিষিদ্ধের আইন করা হলে ওই একই আইনে পলিথিনের ব্যবহার কমে যায় 90%। প্রতিপক্ষ বন্ধুরা, তাই আমরা বলতেই পারি জনসচেতনতার চেয়ে আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন বায়ু দূষণ প্রতিরোধে অধিক কার্যকর। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে বিষয়টি পূর্ণাঙ্গ একটি সারসংক্ষেপ করলে দেখতে পারি বহু আগ থেকেই আমাদের সমাজে বায়ু দূষণের শিকার। বিভিন্ন ধরনের জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেও মানুষ তা মেনে চলতে দ্বিধাবোধ করে, বরং কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই আমরা এই বায়ু দূষণ হ্রাস করতে পারি। এছাড়াও বর্তমানে দেখা যায় বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির চল রয়েছে, যেখানে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে এবং সরকার শুধুমাত্র সীমিত নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ আমেরিকা, অস্ট্রেলিয়া, হংকং ও সিঙ্গাপুরের মতো দেশগুলো তুলনামূলকভাবে মুক্তবাজার অর্থনীতির চর্চা করে। আমরা বড় বড় শিল্প কারখানার দিকে তাকালে দেখি সেখানে বিভিন্ন দেশের সাথে সংযোগ থাকে, যার ফলে অধিক মুনাফা অর্জন করতে পারে এবং আরেকটা বড় অংশ হচ্ছে শেয়ার মার্কেট, যার দ্বারা তারা অধিক পুঁজি অর্জন করে। এসব দিক বিবেচনা করে যখন শিল্প কারখানা কর্তৃপক্ষ অধিক মুনাফা লাভের আশায় বায়ু দূষণের সকল নিয়মকানুন ভাঙতে শুরু করে, তখনই অধিক পরিমাণ বায়ু দূষিত হয়। এতে করে বায়ু দূষণ হ্রাসে যদি জনসচেতনতাকে মূল হাতিয়ার হিসেবে মানুষ মেনে চলে, তবে দেশে বায়ু দূষণ কখনোই হ্রাস করা সম্ভব হবে না, কিংবা পুঁজিপতিদের মুনাফা কেন্দ্রিক চিন্তাভাবনা সমাজ থেকে দূর করাও কঠিন হবে। সুতরাং কঠোরভাবে সরকার কর্তৃক আইন প্রয়োগের মাধ্যমে আমরা এই সকল সমস্যা দূর করতে পারবো। এছাড়াও যদি কোম্পানি এই আইন মানতে বাধ্য না থেকে নিজেদের কাজ স্বাধীনভাবে করতে থাকে, তবে তাদের কর্মকাণ্ড অবশ্যই জাতীয় প্রচার মাধ্যমে দৃষ্টিগোচর হবে। এক্ষেত্রে প্রথমত যে কোম্পানি প্রথমবার বায়ু দূষণের নীতিগুলো ভঙ্গ করবে তাদের জরিমানার ব্যবস্থা করা হবে এবং কিংবা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হবে। তবে এক্ষেত্রে সম্ভাব্য তার জন্য দুটি ভবিষ্যৎ অপেক্ষা করবে। প্রথমত, সেই কোম্পানি যদি যথাযথ আইন প্রয়োগ না করে তাহলে তাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে, এবং দ্বিতীয়ত সে যদি আইন না মানে তখন তাকে কোম্পানি সিলগালা করে দেওয়া হবে এবং এই মর্মে জাতীয় বিজ্ঞাপন ছড়ানো হবে। এর পাশাপাশি কয়েকটি সতর্ক সংকেত দেওয়া হবে। এক্ষেত্রে কোম্পানি বিনিয়োগকারীরা যখন দেখবে যে তাদের কোম্পানি জাতীয় গণমাধ্যমে সরকার কর্তৃক লালদাকৃত করা হচ্ছে, সেক্ষেত্রে কোম্পানির অংশীদারিত্ব কমে যাবে। উদাহরণস্বরূপ দেখা যায় সরকারি অনুসন্ধানের কথা উঠায় সিলভারটেক লিমিটেড কোম্পানিতে, যে কোম্পানি একদিনে কমে যায় 12%। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখন আমরা শুনব ফারিহা মেহনাজের কাছ থেকে, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা ফারিহা মেহনাজ।
কলেজের উদ্দেশ্যে এক মেয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, যানবাহনের কালো ধোঁয়া তার শ্বাস আটকে দিচ্ছিল, তার চোখ জ্বালা করছিল, তার কাশি হচ্ছিল। পরবর্তীতে তার অ্যাজমা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে ক্লাসে যেও তার দম বন্ধ লাগছিল। মাননীয় সভাপতি, আইন ছিল তখনও, আইন আছে এখনও, যে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় উঠতে পারবে না। কিন্তু এটি কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে কারণ জনগণ সচেতন নয় ট্রাফিক পুলিশ, এছাড়াও সচেতন নয় গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভার। এবং এই যদি হয় আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি করছি আজকের বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা অধিক কার্যকর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর 2021 সালের গবেষণার মতে বায়ু দূষণ হচ্ছে মানব সৃষ্টি কারণে, যা 80% দাঁড়ায় এবং জনবহুল দেশ এবং তৃতীয় বিশ্বের মধ্যে তা 100%, 98% এর মধ্যেই থাকে। অর্থাৎ ভারতের নয়াদিল্লি, মুম্বাই, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের ঢাকা, এই 3টি জেলা এবং বিভাগ এবং রাজধানী হচ্ছে বায়ু দূষণের মূল জায়গা এবং তা হচ্ছে 100%। এই যদি হয় বাংলাদেশের প্রেক্ষাপট, তবে আপনি আইন প্রয়োগ করে মানুষ সচেতন না করে কিভাবে আপনি আইন প্রয়োগ করার মাধ্যমে এটি নির্গমন করবেন? মাননীয় সভাপতি, আইন যেমন আছে, আইনের কেমন অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। আইন প্রয়োগ করে বায়ু দূষণ কমানো অত্যন্ত দীর্ঘমেয়াদী ও জটিল একটি প্রক্রিয়া। মাননীয় সভাপতি, আইনের সীমাবদ্ধতাগুলো হলো বাস্তবায়নের দুর্বলতা, সামাজিক বাধা, ক্ষমতাশীলদের প্রভাবে আইনের কার্যকর না হওয়া। এই যদি হয় আইনের সীমাবদ্ধতা, তাহলে প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন, আইন নির্মাণ করে তার প্রয়োগ করে তা কার্যকর হচ্ছে কিনা তা দেখে তার রক্ষণাবেক্ষণ করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বেশি সহজ নাকি গণসচেতনতা তৈরি করা সবচেয়ে বেশি সহজ? আশা করি আপনি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ একটি হাস্যকর যুক্তি দেখিয়ে গেলেন যে জনসচেতনতার চেয়ে আইনের বেশি কার্যকর ছিল, কিন্তু 13 জুলাই থেকে 5ই আগস্ট অবধি আমরা কিন্তু তা দেখিনি। আমরা দেখেছি যে স্বৈরশাসক তার সবচেয়ে আইনের প্রয়োগ করেছে, আইনের সবচেয়ে বেশি প্রয়োগের চেয়েও বেশি যদি কিছু হয় তাহলে তিনি তাই প্রয়োগ করেছেন, কিন্তু মানুষকে তিনি সচেতন হত্যা থেকে হটাতে পারেননি। আইন প্রয়োগ করেও তিনি তা করতে পারেননি। কেন করতে পারেননি? কারণ মানুষ সচেতন ছিল, মানুষ বুঝেছিল যে সরকার সচেতন নয়, সরকার ক্ষতি করছে দেশের, ক্ষতি করছে মানুষের সন্তানদের এবং ক্ষতি করছে মানুষের ভবিষ্যতের। সুতরাং তারা তখন সচেতন হয়ে গিয়েছিল এবং এই সচেতনতার কারণেই আমরা দীর্ঘ 16 বছর স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি এবং পেয়েছি নতুন বাংলাদেশ। মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিপক্ষের বন্ধুরা, মানুষ যদি সচেতন হয় তাহলে বায়ু দূষণ কেন, সকল রকম দূষণই আমরা প্রতিরোধ করতে পারবো। মাননীয় সভাপতি, আপনি যেই আইন ঢাকার রামপুরা কিংবা ধানমন্ডিতে প্রণয়ন করে কার্যকর করতে পারবেন, সে একই আইন আপনি কুমিল্লা জেলার মধ্যে প্রণয়ন করতে পারছেন না। ধরে নিচ্ছি আপনি জেলাতে প্রণয়ন করছেন, কিন্তু আপনি কুমিল্লা জেলার মুরাননগর কিংবা চাঁদপুরের বিখ্যাত ইটের ভাটায় আপনি তা করতে পারছেন না। কেন পারছেন না? কারণ এখানেই রয়েছে আমাদের আইনি সীমাবদ্ধতা, আর যেখানে আইনি সীমাবদ্ধতা থাকে সেখানেই থাকে জনগণ, সেখানে এগিয়ে আসতে হয় জনগণ তাদের সচেতনতা নিয়ে। মাননীয় সভাপতি, আপনি চাইলে 20 কোটি মানুষের জন্য কোটি কোটি আইনের লোক জারি করতে পারবেন না, কিন্তু অবশ্যই আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা 20 কোটি মানুষ কেন, বিশ্বে 200 কোটি মানুষের কাছেও পৌঁছে দিতে পারবেন। যেখানে আসে সীমাবদ্ধতা সেখানেই আসে জনগণ এবং জনশক্তি। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আইনই হচ্ছে শক্তি, কিন্তু ব্র্যাড হ্যান্ডবি বিখ্যাত সামাজিকবিদ তিনি বলছে জনগণই আসল শক্তি, সেখানে আইন কিভাবে আসল শক্তি হয়? মাননীয় সভাপতি, আমার বাড়ির পাশে নতুন একটি বাড়ির নির্মাণ কাজ চলছে এবং যা চলছে কয়েক মাস ধরে। আপনারা জানেন যে এমন বাড়ির নির্মাণ কাজ থেকে কেমন সূক্ষ্মকণা ও ধূলিকণা নির্গমন হয়। কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটি শিশু অসুস্থ হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম যে ডাক্তার বলেছে তার ফুসফুস অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, অত্যন্ত বিকলাঙ্গ হয়ে পড়েছে। মাননীয় সভাপতি, তার প্রধান কারণ হচ্ছে হয়তো সেই ধূলিকণা কিংবা সেই বালু। কেন এটি হচ্ছে? কেন একটি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে? আইন তো আছে, 1995 সালের আইন অনুযায়ী, পরিবেশ ধারা আইন 22-23 অনুযায়ী আছে যে বাড়ি নির্গমের কাজ ঢেকে রাখতে হবে। তবে কেন তা প্রয়োগ করা হয়নি? প্রতিবেশী সচেতন নয়, মানুষ সচেতন নয়। এর কারণে এই কাজটি যদি জাপানে হতো তাহলে কি হতো? 110 কিংবা 112-তে তারা ফোন দিয়ে পুলিশ ডাকতে পারতো এবং তার সমস্যা নির্মূল করতে পারতো, কিন্তু এখানে 999 থাকা সত্ত্বেও তা হয়নি। কেন হয়নি? কারণ
প্রতিবেশী সচেতন নয়, পুলিশ সচেতন নয়, শ্রমিক কিংবা মালিক কেউই সচেতন নয়। ব্যক্তি যদি জানে তার কার্যকলাপ মানুষের জন্য হানিকারক, কোনো শিশুকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে, তাহলে ব্যক্তি নিজে সচেতন হবে। তাকে কোনো আইন দিয়ে আপনি সচেতন করতে পারবেন না। পরিশেষে আবারও বলছি, বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা অধিক কার্যকর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের বক্তা ফারিহা মেহনাজকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাইমুনা তাবাসসুম মৌমিতা, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, লক্ষ্মীপুর। প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। মাননীয় সভাপতি, আমি খুব করে স্বপ্ন দেখি নবজাতকের কাছে রাখা সেই অঙ্গীকার পূরণে। তবুও আজ বায়ু দূষণের কঠিন বাস্তবতায় মৃত 4,76,000 শিশু। এটি আমার কথা নয়, বলছি 2019 সালে প্রথম আলো উঠে আসা একটি নির্মম চিত্রের কথা। মাননীয় সভাপতি, শুধুমাত্র বায়ু দূষণের সংস্পর্শে আসার কারণেই মৃত মায়ের গর্ভেই মৃত্যুবরণ করে সেই না ফোটা ফুল। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের মঞ্চে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা বৃদ্ধি অধিক কার্যকর। বিষয়টির বিপক্ষে উচ্চারণ করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে আমাদের বিতর্ক বিষয়ে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নির্ধারিত বায়ুমানের চেয়ে 136% দূষিত বায়ু নির্গত হয় ইটভাটার ধোঁয়া থেকে। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীরা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন ব্রিক ম্যানুফ্যাকচারিং এবং ব্রিক কিন্ডের মতে অ্যাক্ট 2013, যেখানে স্পষ্ট বলা আছে পরিবেশের ছাড়পত্র ভাটা নয়, জিগজ্যাগ প্রযুক্তি ছাড়া চিমনি নয়, আর নিয়ম ভাঙলে জরিমানা, সিলগালা বন্ধ ঘোষণা। বিজ্ঞ প্রতিপক্ষ এমন পরিস্থিতিতে আমাদের সচেতনতার ডাক শুনে ইটভাটার ধোঁয়া থেমে থাকবে না। এর জন্য প্রয়োজন হচ্ছে কঠোর আইন প্রণয়ন করা। মাননীয় সভাপতি, হয়তো আজকের প্রস্তাব শুনে আপনারা বিস্মিত হবেন, তবে আমাদের আর্থসামাজিক অবস্থা আমাদেরকে এমন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে যে আমাদের এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা বা আইন প্রণয়ন করতে বাধ্য করে। মাননীয় সভাপতি, যেই সামাজিক অবস্থায় বায়ু দূষণের কারণে জিডিপিতে ক্ষতি হয় 6.14%, প্রতিটি মানুষের চিকিৎসা খাতে গড়ে আয় 8,433 টাকা বৃদ্ধি পেয়েছে, ঢাকাবাসী গড়ে আয়ু হারাচ্ছে 8 বছর, এবং হৃদরোগের মতো বায়ু দূষণজনিত কারণে 20 বছরে মৃত্যু বেড়েছে 9%। মাননীয় মডারেটর, ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর। সেই সমাজ বাস্তবতা যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে, সেখানে সরকার হিসেবে আমাদের কঠিন পদক্ষেপ গ্রহণ করতেই হবে। যেমন গাড়ি কেনার ক্ষেত্রে সীমাবদ্ধতা প্রণয়ন করতে হবে, অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে একাধিক গাড়ির মালিকানা নিতে না পারা, গাড়ি কেনার ক্ষেত্রে জরুরি খরচকে গুরুত্ব আরোপ করা হবে। মাননীয় মডারেটর, সভাপতি এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে হয়তো এই বিষয়টি শুনে মনে হতে পারে এটি ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ নয়, বরং এটি জনগণের ন্যূনতম জীবনমান উন্নয়নের একটি প্রয়াস মাত্র, যা আমার ও আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ একটি সমাজ উপহার দিবে। এবং আমাদের এই প্রচেষ্টা হচ্ছে সেই নিরাপদ সমাজ উপহার দেওয়ার জন্য। সভাপতি, আমরা এই ধরনের নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আরোপ করার মাধ্যমে আমাদের এই কঠিন বাস্তবতা থেকে জিডিপির ক্ষতি সরিয়ে উঠতে পারবো, এবং আমরা যদি ফুয়েল চালিত ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করতে পারি, ফুয়েল চালিত ইঞ্জিনের ওপর কর বৃদ্ধি এবং ইলেকট্রিক ইঞ্জিনের ওপর সীমিত করতে পারি, ফলস্বরূপ দেখা যাবে জনগণ গ্যাসোলিন চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি বৃদ্ধি পাচ্ছে, যা বায়ু দূষণ কমাতে সহায়ক হবে। এছাড়া ব্যক্তিগত মালিকানা থাকা গাড়ির পরিমাণ কমে যাবে, যা কর বৃদ্ধি হওয়ায় জনগণের গণপরিবহনের ব্যবহার বাধ্য হবে। মাননীয় সভাপতি, এক্ষেত্রে আমরা জিডিপির যে ক্ষতিকে বাঁচিয়ে সেই জিডিপির মেট্রো রেলের মতো পরিবেশ বান্ধব মেগা প্রজেক্ট, যা অল্প পরিমাণে বিপুল মানুষের পরিবহন সেবা দেয়, এক্ষেত্রে বিনিয়োগ করতে পারি, এবং এক্ষেত্রে যথাযথ প্রয়োগী পরিবহন সেবাকে ত্বরান্বিত করতে পারে। আবার বায়ু দূষণে যেখানে ঢাকা শহরে উৎপাদনশীলতা কমেছে 1.15 বিলিয়ন, যা পুরো বাংলাদেশের ক্ষেত্রে 6.56 বিলিয়ন, আমরা এই আইন কার্যকরের মাধ্যমে এইসবের ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করলে আমরা এর পরিমাণ ব্যয় করতে পারি এই মেট্রো রেলের পিছনে জনসচেতনতার বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে। মাননীয় সভাপতি, হয়তো আমরা জানি আমরা বিভিন্ন ধরনের দেশের উদাহরণ দিতে গেলে প্রথমে আমরা এতক্ষণ নানা ধরনের তাত্ত্বিক কথা বলে গেলাম এবং
এবং নানা ধরনের উদাহরণ দেখিয়ে গেলাম। এবার যদি আমরা আসি পরিসংখ্যানগত যে দেশগুলো পুরো বিশ্বে কয়েকটি জায়গা জুড়ে নিয়েছে, তাদের মধ্যে সিঙ্গাপুরের কথায় আসা যাক। সিঙ্গাপুরে নিয়ম ভঙ্গ করলে এমন তাদের হাজার হাজার ডলার জরিমানা করা হয়, কারখানা সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হয়, পুরানো চলাফেরার সময় সংশোধনের প্রমাণ করে দিতে হয়, পুনরায় যদি সেটা চালানোর দরকার হয় তাহলে তার সংশোধনের প্রমাণ দিতে হয়, এবং যানবাহনের উপর কঠোর নিয়ন্ত্রণ, পুরানো গাড়ি প্রায় নিষিদ্ধ, যার ফলে শহরটি ধোঁয়ামুক্ত থাকে। এবং যদি মাননীয় মডারেটর আমরা চায়নার উদাহরণে আসি, তারা প্রায় কয়েকটি দেশের মধ্যে একটি অন্যতম দেশ হিসেবে পরিচিত। তাদের মধ্যে তাদের এই আইন শৃঙ্খলার কারণে তারা বিশ্বের রোড মডেল হিসেবে সিঙ্গাপুরের সাথে সাথে তাদের সেই পরিচিত লাভ করেছে। এবং মাননীয় মডারেটর, আমি বলতে চাই আমাদের আজকের এই সংসদে আমাদের একটি কথাই বলতে চাই, বায়ু দূষণ কমাতে আইনের কঠোর প্রয়োগের চেয়ে জনসচেতনতার বৃদ্ধি অধিক কার্যকরী নয়, বরং এটি কমাতে আইনের কঠোর প্রয়োগই দরকার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা পক্ষদল কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ বক্তা এবং দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারদিনের কাছ থেকে শুনব। মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারদিন। আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। আমি অবাক যখন চোখে ভাসে বায়ু দূষণের সে ভয়াবহ গর্জন এবং আর্তনাদ। হ্যাঁ মাননীয় সভাপতি, যেই জায়গায় এক একটি নিঃশ্বাস আমাদের জীবনের মহামূল্যবান সময়কে বহন করছে, সেই জায়গায় আজ এক একটি নিঃশ্বাসই আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তার কারণ কি তা কি জানেন? তার প্রধান কারণই হলো অনিরাপদ পরিবেশ, অর্থাৎ বায়ু দূষণ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের এই মহান বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলবে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতার বৃদ্ধি অধিক কার্যকর। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমি আমার দল বিষয়টির পক্ষে সুদৃঢ় অবস্থান গ্রহণ করছি। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা আজকের বিতর্কের বিষয়টিকে যথাযথভাবে সংজ্ঞায়ন করে গিয়েছে এবং তারই ভিত্তিতে দ্বিতীয় বক্তায় সে বিভিন্ন তথ্য উপস্থাপন করে গিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমি আরও 4টি ক্ষেত্র উপস্থাপন করে দিয়ে যাচ্ছি। সেই 4টি ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটি হলো 1 বায়ু দূষণের কারণ, 2 বায়ু দূষণের ভয়াবহতা বা ফলাফল, 3 বায়ু দূষণ নিয়ন্ত্রণে আইনের ব্যর্থতা এবং 4 জনসচেতনতার বৃদ্ধির কার্যকারিতা। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা আজকের বিতর্কের বিষয় যে প্রথম ক্ষেত্রটি অর্থাৎ বায়ু দূষণের কারণ, তাই ইতিমধ্যে তারা যথাযথভাবে আলোচনা করে গিয়েছে। তাই দেরি না করে চলে যাচ্ছি সেই দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আজকে যদি বিপক্ষ নিয়ে আপনাদের এত দৃঢ় বিশ্বাস থেকে থাকে তাহলে কিভাবে আপনারা এসব তথ্যকে ভুল প্রমাণিত করবেন? আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR এর তথ্যানুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা আজ প্রথম স্থানে রয়েছে আমাদের প্রিয় শহর ঢাকা শহর। অথচ স্টেট অফ গ্লোবাল এয়ারের এক সংবাদ প্রতিবেদনে দেখা যায় নিয়মিতভাবে বায়ু দূষণের কারণে আজ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় 90% মানুষ আজ বায়ু দূষণের কারণে ঝুঁকির মধ্যে আছে, যা তাদের আগামী প্রজন্মকেও হুমকির মুখে ফেলছে। মাননীয় সভাপতি, এছাড়াও আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় 1,23,000-এর অধিক মানুষ আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে, অথচ প্রতিপক্ষ সেগুলোর দিকে দৃষ্টিপাত করছেনই না। মাননীয় সভাপতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর এক প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত বায়ু দূষণের মধ্যে বসবাস করার কারণে একজন ব্যক্তির হৃদরোগ, স্ট্রোক ঝুঁকি, নিউমোনিয়া, এছাড়াও ডায়াবেটিসের মাত্রা, এছাড়াও চোখে ছানি পড়া, এছাড়াও শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের বিভিন্ন রকমের রোগের উপসর্গ দেখা দিতে পারে। প্রতিপক্ষ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্য মোকাবেলা করতে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে, অর্থাৎ জনসচেতনতার প্রয়োজন। এক্ষেত্রে আইন তেমন কোনো প্রভাব ফেলবে না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একজন মানুষ যদি N95 মাস্ক ইউজ করে রাস্তাঘাটে বের হয় তবে তিনি সচেতন ব্যক্তি, এই জন্য তাকে আইন প্রয়োগ করে তাকে ধাক্কা দিতে হবে না। মাননীয় সভাপতি, এবার যদি সবচেয়ে মূল্যবান ক্ষেত্রটিতে আসি অর্থাৎ বায়ু দূষণ নিয়ন্ত্রণে আইনের ব্যর্থতা নিয়ে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022-এর এক কঠিন বিধানে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়েছিল, অথচ 8ই ডিসেম্বর 2025 বেলা 10:08 ঢাকা পোস্ট ডেস্কের এক প্রতিবেদনে বলা হয় আজ বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষণের ঢাকা। মাননীয় সভাপতি, এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কতটা কার্যকর হতে পেরেছে, এখানে আইনের ব্যর্থতা একদম চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মাননীয় সভাপতি, বাংলাদেশের সাভারে ইটের ভাটা চালু পাওয়ায় মালিককে প্রায় 6 লক্ষ টাকা জরিমানা সহ তার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া সহ আরও অনেক আইনি পদক্ষেপ গ্রহণ করেছিল প্রশাসন। কিন্তু মাননীয় সভাপতি, তাতে লাভটা কি হয়েছে? মাননীয় সভাপতি, আজকে ঢাকায় আসার সময় আমি নিজের চোখে দেখেছি রাস্তাঘাটে এখনও ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রতিপক্ষ তখন কোথায় ছিল আপনাদের সে আইনের কার্যক্রম? লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমরা কিন্তু এই কথা বলছি না যে আইন নেই, আইন অবশ্যই রয়েছে। মাননীয় সভাপতি, বাংলাদেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য অসংখ্য আইন কিন্তু রয়েছে, যেমন ধরুন নির্মল বায়ু আইন
2019, এছাড়াও বায়ু নিয়ন্ত্রণ আইন 2022, এছাড়াও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023। প্রতিপক্ষ এমন অসংখ্য আইন যা আমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তার কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাচ্ছি না। তার প্রধান কারণই হলো জনসচেতনতার অভাব। প্রতিপক্ষ যখন আমরা জনসচেতনতা গড়ে তুলব, তখনই কেমন এর পদক্ষেপ অর্থাৎ কার্যকারিতা আমরা চোখের সামনে দেখতে পারবো। তাই প্রতিপক্ষের কাছে প্রশ্ন, এতগুলো আইন চোখের সামনে থাকা সত্ত্বেও কেন তার বাস্তবিক রূপ আমরা দেখতে পাচ্ছি না? মাননীয় সভাপতি, সবশেষে আসা যাক জনসচেতনতা বৃদ্ধির কার্যকারিতা নিয়ে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, যদি সব সমস্যার সমাধান আজ আইন হতো, তবে তরকারিতে নুন বেশি হয়েছে এই সমস্যারও আইন হতো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যদি আমরা ব্যক্তি সচেতন হচ্ছি, তাহলে সেক্ষেত্রে আইন কিন্তু আমাদের তেমন কোনো সাহায্য করছে না। এক্ষেত্রে কেবল আইন সাহায্য করতে পারে, কিন্তু তা অধিক কার্যকর না। কেননা মাননীয় সভাপতি, বর্তমান প্রেক্ষাপটে বায়ু দূষণ একটি হুমকি। এটি রোধ করতে যদি আমরা জনসচেতনতা গড়ে তুলি, তাহলে আমরা যে সুবিধা পাচ্ছি তা হলো মানুষের আচরণগত পরিবর্তন, দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান, যা কিন্তু আইন দিচ্ছে না। আইন দিচ্ছে কেবল সমসাময়িক সমাধান, কিন্তু জনসচেতনতা দিচ্ছে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান। সকলের মাঝে ঐক্যবদ্ধতা ও যে প্রাকৃতিক মিল বন্ধন সৃষ্টি হচ্ছে, তাকে প্রতিপক্ষ আপনার আইন করে দিয়ে যাবে, সে তা কেবল শাস্তি দিয়ে যাবে। কিন্তু এই প্রাকৃতিক মিল বন্ধন সৃষ্টি করতে জনসচেতনতাই অধিক কার্যকর। তাছাড়া মাননীয় সভাপতি, এর মাধ্যমে সমস্যা খুব দ্রুত সমাধান হচ্ছে। এই 4টি ক্ষেত্রের মাধ্যমে মূলত আমরা আজকে আমাদের বিতর্কটি দাঁড় করিয়েছি। তাছাড়া লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বায়ু দূষণ রোধে যদি আজ 20% নির্ভরশীল আইন প্রয়োগের উপর, তাহলে বাকি 80% হচ্ছে জনসচেতনতার উপর। প্রতিপক্ষ, আমরা এই কথা কোনোভাবেই অস্বীকার করছি না যে আইন কার্যকর নয়, কিন্তু আমরা বলছি জনসচেতনতা অধিক কার্যকর। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারদিন। আমরা এখন আহ্বান জানাবো বিপক্ষ দল প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুরের দলনেতা সুবা নূরকে। সুবা নূর। মাননীয় সভাপতি, যে দেশে বায়ু দূষণের মাত্রা বিশ্বে প্রায় সর্বাধিক, সেই দেশে বায়ু দূষণ কমাতে সচেতনতা শব্দের ব্যবহার শুধুই বিলাসিতা মাত্র। যেখানে বর্তমানে বায়ু দূষণে দেশের পরিস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা গত 15 মিনিট ধরে জনসচেতনতা দিয়ে বায়ু দূষণ কমানোর যে প্রেক্ষাপট দেখিয়ে গেছেন, তা আমার কাছে আইসিইউতে থাকা রোগীকে ভিটামিন খাইয়ে বাঁচানোর মতোই মনে হলো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে। আমাদের আজকের বিতর্কের নির্ধারিত বিষয়, বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা অধিক কার্যকর। বিষয়ের বিপক্ষে উচ্চারণ করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বায়ু দূষণের প্রধান উৎসগুলো হলো ইটের ভাটা, শিল্প কলকারখানা, গাড়ির কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো ইত্যাদি। এই সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণকারীরা সেমিনারের সচেতনতার ভাষা বোঝে না। তারা বোঝে শুধু নিজেদের লাভ ক্ষতি, অতিরিক্ত মুনাফা অর্জনের চিন্তা। তাদের অতিরিক্ত মুনাফা অর্জনের আকাঙ্ক্ষাই বায়ু দূষণকে বিকট আকার রূপ দিচ্ছে। এখন কলকারখানার মালিকরা চাইলেই ইমিশন ফিল্টার, গাড়ির মালিকরা ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে কমিয়ে আনতে পারে বায়ু দূষণ। তবে এসব ক্ষেত্রে চলে আসে ব্যয়ের চিন্তা, লাভ কমে যাওয়ার ভয়। আর লাভের চিন্তা যখন দরজায় করে নাড়ে, সচেতনতা তখন জানালা দিয়ে পালায়। অর্থাৎ যেই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্যই হলো অর্থনৈতিক লাভ, তাদের কাছে জনসচেতনতার গল্প বুলি মাত্র। প্রতিটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণকারীরা পর্যাপ্ত সচেতন হওয়ার পরও নেই বায়ু দূষণ কমাতে কোনো উদ্যোগ। এক্ষেত্রে আইনের প্রয়োগই হতে পারে তাদের জন্য হাতিয়ার, যেমন কঠোর ইমিশন স্ট্যান্ডার্ড, ভারী জরিমানা, কলকারখানার লাইসেন্স বাতিল বা সরকারের করায়ত্ত নেওয়া ইত্যাদি কঠোর আইন প্রয়োগই বায়ু দূষণ কমিয়ে আনতে পারে। মাননীয় সভাপতি, সচেতনতাকে জাগ্রত করার জন্য আইন বলবৎ হওয়াই মুখ্য, এবং আইনের প্রয়োগ কিভাবে সমাজের বায়ু দূষণ কমাতে এবং বায়ু দূষণ প্রতিরোধে ভবিষ্যৎ প্রজন্মের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক, তা আমার দলের অন্যান্য বক্তারা দেখিয়ে দিয়ে গেছেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এই পরিসংখ্যান আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা উভয়ই এনেছেন। IQAR এর সর্বশেষ তথ্যানুযায়ী সর্বোচ্চ দূষিত শহরের তালিকার শীর্ষে 1 নম্বরে রয়েছে ভারতের দিল্লি, 2-এ বাংলাদেশের ঢাকা, 3-এ ভারতের কলকাতা, 4-এ পাকিস্তানের লাহোর, 5-এ ভিয়েতনামের হানয়। আমরা যদি বিষয়টিকে বিশ্লেষণে যাই, তাহলে দেখা যায় যে প্রতিটি ক্ষেত্রেই আইন প্রয়োগের অভাব লক্ষণীয় হবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনাম এই দেশগুলোর প্রতিটি ক্ষেত্রে আইনের আইন কাঠামোর দুর্বলতা, সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের অভাব, আইন কার্যকর করতে পর্যাপ্ত বা প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে না পারার কারণেই মূলত এই সকল দেশে প্রয়োজনীয় আইন থাকলেও বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা যদি সিঙ্গাপুর, হংকং, কাঠমান্ডুর দিকে লক্ষ্য করি, তবে দেখা যাবে দেশগুলো আইনের প্রয়োগের মাধ্যমেই কিন্তু যথোপযুক্ত প্রয়োগ এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কিন্তু বায়ু দূষণের সমস্যা সমাধানে সফল হয়েছে। মাননীয় সভাপতি,
প্রাণের শহর, জাদুর শহর, গঙ্গাবুড়ির শহর আমাদের ঢাকা, যে শহরের বর্তমান বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দ্বিতীয় স্থানে স্থান করে নিয়েছে। সম্প্রতি 2025 সালের একটি আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা প্রায় 3,66,00,000, যাকে অন্যতম মেগা সিটি হিসেবে ধরা হচ্ছে, তথ্যসূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। একই সাথে উইকিপিডিয়ার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ঢাকা শহরের সাক্ষরতার হার 95.7%। আমার মনে হয় যেই মানুষগুলোর সাক্ষরতার হার আছে তারা অন্তত এইটুকু সম্পর্কে সচেতন যে আমাদের বায়ু দূষণ আমাদের জন্য ক্ষতিকর। অর্থাৎ এত সাক্ষরতার হার হওয়ার পরেও যেখানে বায়ু দূষণে ঢাকা শহর বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কিভাবে জনসচেতনতা দিয়ে আমার বায়ু দূষণ রোধ করবেন তা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, বাংলাদেশে 2002 সালে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে তথা প্রতিরোধের লক্ষ্যে অ্যাসিড কন্ট্রোল অ্যাক্ট 2002 প্রণয়ন করা হয়। এখন যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তবে দেখা যায় যে 2002 সালের আগে যখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের জনসচেতনতাই ছিল অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধের একমাত্র পন্থা, তখন অ্যাসিড নিক্ষেপের ঘটনার হার ছিল প্রতি বছরে উল্লেখযোগ্য হারে ক্রমবর্ধমান। অর্থাৎ 2002 সালে অ্যাসিড কন্ট্রোল অ্যাক্ট 2002 পাস ও কার্যকর হওয়ার পর থেকে এই ঘটনার পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন। মাননীয় সভাপতি, আমরা সকলেই জেনে আনন্দিত হব যে 2002 সাল থেকে যখন অ্যাসিড কন্ট্রোল আইন কার্যকর ও বলবৎ হওয়ার পর থেকে অ্যাসিড নিক্ষেপের ঘটনা কমেছে প্রায় 90%। অর্থাৎ যখন জনসচেতনতা ছিল তখন আমাদের যে সমস্যাটা আমরা সমাধান করতে পারিনি তা আমরা আইন প্রয়োগের পরই সমাধান করতে পেরেছি। 2 সালের পূর্বে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ছিল না কোনো আইন, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের জনসচেতনতা মানুষের মধ্যে বিদ্যমান ছিল। তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কেন তখন জনসচেতনতা দিয়ে অ্যাসিড কন্ট্রোল করতে পারেননি তা আমার বোধগম্য নয়। তাই মাননীয় সভাপতি, আবারও বলছি, জনসচেতনতা নয় বরং আইনের প্রয়োগে বায়ু দূষণ কমাতে অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুবানুর, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুর অর্থাৎ বিপক্ষ দলের দলনেতাকে। সে সাথে আমরা প্রথম অংশ শেষ করলাম। এখন চলে যাব যুক্তি খণ্ডনে। যুক্তি খণ্ডনের জন্য আমি শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফারদিনকে, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দলনেতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় যুক্তি খণ্ডনে আসার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি আজ প্রতিপক্ষের দলনেতা এসে অ্যাসিড হতে শুরু করে বিভিন্ন রকমের আইনের কথা বলে গিয়েছিল, কিন্তু তিনি হয়তো ভুলে যাচ্ছিল আজকে বিতর্কের বিষয় বায়ু দূষণ নিয়ে, অ্যাসিড নিয়ে নয়। মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তা আজ শুরুতে একটি ছন্দের মাধ্যমে বলে গেলেন সচেতনতা নাকি পথ দেখায়। ধন্যবাদ প্রতিপক্ষ আমাদেরকে সমর্থন করার জন্য। যদি এই সচেতনতায় আপনাকে পথ না দেখায় আপনার আইন সে কোন পথে প্রয়োগ হবে? তিনি আরও বলে গেলেন মাস্টার্স পাস করা একজন ব্যক্তি যখন বায়ু দূষণ করে তখন তাকে সচেতনতা বলা যায় না, সেটা তার অসচেতনতা। ধন্যবাদ প্রতিপক্ষ আমাদের সাথে আবারও তাল মিলার জন্য। আমরা তো এটাই বলছি ব্যক্তির অসচেতনতায় দায়ী, তাই আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলেই বায়ু দূষণ রোধ করা সম্ভব। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আজ অনেক আইনের বিধিমালা নিয়ে কথা বলে গিয়েছেন, যার মাধ্যমে জরিমানা করা শুরু হতে থেকে শুরু করে শাস্তি দেওয়ার মাধ্যমে অনেক আইন করে বায়ু দূষণ কমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপনি আজ এমন একটি আইনের প্রয়োগ দেখাতে পারেননি যেখানে গিয়ে আইন প্রয়োগ করে আজ বর্তমান এবং ভবিষ্যতে আর কোনো বায়ু দূষণের সমস্যা হবে না। কিন্তু আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা এমন অনেক উদাহরণ দিয়ে গিয়েছে যেখানে কিনা আইনের প্রত্যক্ষ সাহায্য ছাড়াই কেবলমাত্র সচেতনতার মাধ্যমে বায়ু দূষণের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব হয়েছিল প্রতিপক্ষ। এছাড়াও প্রতিপক্ষের তৃতীয় বক্তা আজ বলে গেলেন আইন প্রয়োগ করে শাস্তি দিলে নাকি সবার মাঝে আজ ভয় সৃষ্টি হয়, সবাই নাকি আজ তখন নিয়ম মানতে বাধ্য হয়, অর্থাৎ আইনের কার্যকারিতা নাকি বেশি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, যদি তাই হয় তবে বাংলাদেশের কেন 17 কোটি মানুষের আজ অধিকাংশই আইন অমান্য করে ঘুরে বেড়াচ্ছে? তাদের তো অসচেতনতায় দায়ী নয় কি প্রতিপক্ষ? লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনারা যে শাস্তির কথা বলছেন সেই শাস্তি কেবল সমসাময়িক প্রভাব ফেলবে, কেননা আজ থেকে 3 দিন পরে যারা অপরাধ করেছিল, যারা দূষণ করেছিল, তারাই বলবে এই আইন কোনো কাজেরই ছিল না, এই আইন তো আমাদের টিকিটাও ছুঁতে পারেনি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যে জায়গায় জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এছাড়াও আইন নিষেধের মতো ব্যক্তিবর্গরা অর্থাৎ যারা আইন প্রয়োগকারী তারাই যখন আজকে বায়ু দূষণ কমানোর জন্য জনসচেতনতার সাহায্য কামনা করছে, ঠিক একই বিতর্কের মঞ্চে যখন আজ প্রতিপক্ষ কেবল আইন বলে গলা ফাটিয়ে যাচ্ছে, তা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হচ্ছে মাননীয় সভাপতি। এছাড়াও প্রতিপক্ষের 3 জন বক্তারে আজ বলে গেলেন আইন নাকি সরাসরি প্রভাব ফেলতে পারে। যদি তাই হয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, আইন সরাসরি বা তাৎক্ষণিক প্রভাব ফেলবে একথা তো সত্য, আমরা মানছি, কিন্তু তা কিন্তু টেকসই বা দীর্ঘমেয়াদী সমাধান দিচ্ছে না। কিন্তু সচেতনতা যদি একবার সৃষ্টি হয়ে যায় তবে তার প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হয়। দেখুন প্রতিপক্ষ, অনেক
অনেক ক্ষেত্রে আপনার শিল্প কারখানার কথাগুলো তুলে ধরেছিলেন, কিন্তু শিল্প কারখানার মালিকরা অনেক সময় ক্ষমতাবান ও অধিক প্রভাবশালী হয়, ফলে আইন প্রয়োগ করে তাদের ঠেকানো সম্ভব হয় না, তারা সে আইনকে অবমাননা করে। দেখুন মাননীয় সভাপতি, প্রতিপক্ষরা যে আজ কঠোর আইনের কথা বলছেন তার উদাহরণ আমরা 71 এবং 52 সাল থেকে দেখে আসছি। এই সকল আইন কঠোর থেকে কঠোর হওয়ার পরেও জনগণ যখন সচেতন হয়েছে তখন তাদেরকে দমিয়ে রাখা যায়নি, যা সর্বশেষ উদাহরণ আমরা কোটা আন্দোলনে পেয়েছি। প্রতিপক্ষ এতগুলো বাস্তব প্রেক্ষাপট থাকতে আপনারা কেন আজ অ্যাসিড হতে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে চলে গিয়েছিলেন, যা আজকে বিতর্কে সব এক কথায় বলতে গেলে অপ্রাসঙ্গিক ছিল। মাননীয় সভাপতির প্রতিপক্ষের 3 জন বক্তারে আজ আইন প্রয়োগের কথা বলে গেলেন, কিন্তু তারা এমন একটি আইনের প্রয়োগের উদাহরণ দিতে পারলেন না যে উদাহরণে কেবলমাত্র জনসচেতনতা ছাড়াই আইন প্রয়োগ করে বায়ু দূষণ রোধ করা সম্ভব হয়েছিল, আর এখানে তাদের ব্যর্থতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারদিন। এখন শুনবো সুভা নূরের যুক্তিখণ্ডন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন, জনসচেতনতা হৃদয়ে তখন রাখা যাবে যখন তা আমাদের সামান্য ক্ষতি করে। যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, সেই প্রেক্ষাপটে আমি জনসচেতনতা দিয়ে কি করব তা আমার বোধগম্য নয়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের আইন প্রয়োগের জন্য যে জনসচেতনতার কথা বলে গেছেন তা বর্তমানে আমাদের পরিস্থিতি নয়। আমার দলের দ্বিতীয় বক্তা আমাদের দেশে যে আর্থসামাজিক পরিস্থিতি দেখিয়ে গেছেন, সেই অনুযায়ী দেশের জিডিপি, উৎপাদনশীল তা ব্যক্তি স্বাস্থ্য এমনভাবে ক্ষতি করে, তার ক্ষতিপূরণ করার জন্য বর্তমানে এমন আইন প্রয়োগ সরকারের কোনো ঐচ্ছিক কর্মকাণ্ড নয়, বরং দেশের আর্থসামাজিক অবস্থা স্থিতিশীল করার জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন আইন প্রয়োগ কঠিন। আইন প্রয়োগ কঠিন কারণ হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় নিজের লাভের কথা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এমন কোনো রিসেট বাটন চেপে দিতে পারি না যা আমার মস্তিষ্কের নিউরনে ছোটবেলা থেকে গেঁথে যাওয়া পুঁজিবাদী চেতনা এক নিমিষে মুছে দিয়ে আপনি তাদেরকে পুরোপুরিভাবে সচেতন করতে পারবেন না। যে একবার কাঁচা টাকার মায়ায় পড়ে যায় তাকে সচেতনতা দিয়ে এই নেশা থেকে ফেরানো যায় না। আর এই ব্যাপারগুলোই আমাদের কলকারখানার মালিকদের ক্ষেত্রে ঘটেছে। তারা যখন অর্থের নেশায় মত্ত ছিল, তারা পর্যাপ্ত পরিমাণ সচেতন হওয়ার পরও তারা বায়ু দূষণ রোধে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। মাননীয় সভাপতি, আমরা যদি আজকে দুইটা পৃথিবীর কথা কল্পনা করি, একটা পৃথিবী ধরুন আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের দেওয়া জনসচেতনতা দ্বারা বায়ু দূষণ কমাতে কার্যরত, অন্য আরেকটি পৃথিবী আমাদের আইনের কঠোর প্রয়োগ দ্বারা বায়ু দূষণ কমাতে কার্যরত। এখন মাননীয় সভাপতি দেখুন, আমার বায়ু দূষণের প্রধান কারণ কলকারখানার কালো ধোঁয়াকে আমরা আমাদের আইনের প্রয়োগের মাধ্যমে কমিয়ে আনতে পারি। পাশাপাশি আমাদের কিভাবে আমাদের কলকারখানা থেকে বিশাল পরিমাণ একটি ফান্ডিং নিশ্চিত করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জনসচেতনতা নিশ্চিতে কাজ করতে পারি। পাশাপাশি আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা দেখিয়ে দিয়ে গেছে আমরা কিভাবে একটি টেকসই আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করতে পারি এবং আমাদের আপনারা যে সচেতনতার বুলি আওড়াচ্ছেন, সেই সচেতনতা সৃষ্টির জন্য যে পরিমাণ অর্থায়নের প্রয়োজন তাও কিন্তু আমরা আমাদের আইন প্রয়োগের মাধ্যমেই কিভাবে পেতে পারি সেটাও দেখিয়ে দিয়ে গেছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সচেতনতার পৃথিবীতে সচেতনতা সৃষ্টির জন্য কোনো অর্থের উৎসব তার নিশ্চিত করতে পারেনি। তারা তাদের সচেতনতা দ্বারা অর্থের নেশায় আসক্ত মুনাফালোভী শিল্পপতিদের দূষণ থেকে বিরত রাখবেন তা আমার বোধগম্য নয়, বরং আইন প্রয়োগ কেবল দূষণ কমাতে সাহায্য করে না, একই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য টেকসই আর্থিক কাঠামো নিশ্চিত করে। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা দেখিয়ে গেছেন আমরা বিভিন্ন ফুয়েল চালিত ইঞ্জিনের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জিডিপি পুনরুদ্ধার করতে পারি এবং পুনরুদ্ধারকৃত জিডিপি ব্যবহার করে আমরা পরিবেশ বান্ধব গাড়ি নিশ্চিতের পাশাপাশি পরিবেশ বান্ধব গণপরিবহন নিশ্চিত করে মেগা সিটির যানজট নিরসনের মতো সমস্যার সমাধানও করতে পারি। তাই মাননীয় সভাপতি, আবারও বলছি, জনসচেতনতা নয়, বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগই অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুভা। সে সাথে আমাদের শেষ হলো দুপক্ষের বিতর্ক। কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পাবো। ফলাফল বিচারক মণ্ডলী তাদের বিচার কার্যের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আজকের যে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বায়ু দূষণ কমাতে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতা। প্রথমত আমি দুদলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে একটা বিষয় যে বায়ু দূষণের সবচেয়ে বড় ভোগান্তি যেটা, সেই ভোগান্তিটা আসলে দুদলের, কারণ তারা এসছে কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে, অর্থাৎ ঢাকার বাইরে থেকে। ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ দূষিত বায়ু দূষণের শিকার একটি শহর। আজকের দিনটাতে হয়তো তোমরা অনেকেই খেয়াল করেছো যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আজকে 1 নম্বরে আছে হচ্ছে হ্যানয়। হ্যানয়ের কথা আমরা বক্তব্য থেকে শুনেছি। হ্যানয় আছে, আজকে ঢাকা আছে 13 নম্বরে।
এই বায়ু দূষণের যে ভোগান্তি তারা ভুগছে, কারণ তারা ঢাকাতে এসছে, তারা বোঝে যে এটা কতটা কষ্টকর। বায়ু দূষণের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে একটা যুদ্ধ চাপিয়ে মানুষকে ক্ষতি করবার, মানুষকে মেরে ফেলার যত না দক্ষ যজ্ঞ থাকে তার চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে কিন্তু বায়ু দূষণ। ধীরে ধীরে প্রজন্ম থেকে প্রজন্মতে এটার এফেক্টটা থাকে, এবং বায়ু দূষণের কারণে আমাদের দেশের ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বড় হওয়া অবধি ফুসফুসের ক্যান্সার, অ্যাজমা এই জাতীয় ভয়ঙ্কর বিষয়গুলো আমরা দেখতে পাই। এই বায়ু দূষণের অ্যাজমাটা আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের চেয়ে বাংলাদেশে অ্যাজমাটা বেশি, এবং বাংলাদেশের মানুষদের ভেতরে যে অ্যাজমাটা হয় সেটা অ্যাকিউট একটা অ্যাজমা, যেটা চিকিৎসাও ভয়ঙ্কর, মানে অর্থাৎ চিকিৎসাটাও মেলে না। এখন পৃথিবীর উন্নত দেশগুলো, যে সমস্ত দেশে বায়ুটা সবচেয়ে নির্মল এবং দূষণমুক্ত থাকে, সেই দেশগুলোতে তারা অনেক পদক্ষেপ নিচ্ছে। যেমন আমরা জানি যে 2030-এর পরে ডিজেল চালিত সেখানে গাড়ি থাকবে না, তারপর এমনকি পেট্রোল বা ডিজেল চালিত না, সব ইলেকট্রিক করে ফেলবে, এ জাতীয় বিষয়। বিভিন্ন বড় বড় শহরগুলো, স্ক্যান্ডিনেভিয়ান দেশে হেলসিঙ্কিতে তোমরা যদি যাও, স্টকহোমে যাও, কিংবা যুক্তরাজ্যে লন্ডনে যাও, দেখবা যে লো এমিশন জোন আছে, যেই জোনটাতে এই ধরনের গাড়িগুলো একটা সুনির্দিষ্ট তারিখের আগের গাড়িগুলো চলবে না, ডিজেল চালিত গাড়ি চলবে না, সেটাকে লো এমিশন জোন হিসেবে, অর্থাৎ বায়ু যেন দূষিত না হয়। তা আমাদের বায়ুতে তো ভয়ঙ্কর পরিমাণ লেড আছে, সুতরাং এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো তোমরা যারা বিতর্ক করছো এবং আমরা যারা বিতর্ক দেখছি, শুনছি, সবাই মিলে কিন্তু বায়ু দূষণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আজকের বিতর্কের যে বিষয় সেখানে তিনটা: বায়ু দূষণ, তারপর হচ্ছে আইন প্রয়োগ। এখন আইন এবং আইন প্রয়োগ দুটোর মধ্যে পার্থক্য আছে, প্রয়োগের দিকটা। আরেকটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি, সচেতনতা একটা বিষয়, বৃদ্ধি করা আরেকটা বিষয়। তাহলে এই জায়গাগুলো কিভাবে আমরা সমন্বয় করে, কোনোটাই তো বাদ দেওয়া যাবে না, সমন্বয় করে বায়ু দূষণটাকে একেবারে জিরোর পর্যায়ে নিয়ে আসতে পারি, সেটা সকলে মিলে আমাদের সচেতন থাকতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, বিচারক মণ্ডলীকে ধন্যবাদ, দুপক্ষকে ধন্যবাদ, যারা আজকে সঞ্চালনা করেছে, উপস্থাপনা করেছে, তাদেরকেও ধন্যবাদ। আমি এখন বিতর্কের ফলাফল ঘোষণা করছি। আজকে বিতর্কের বিজয়ী দল প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ লক্ষ্মীপুর। শ্রেষ্ঠ বিতার্কিক দলনেতা বিপক্ষ দল সুবা নূর। বিজয়ী দলের ব্যালট 02 এবং বিজিত দলের ব্যালট 01। আমি বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি কঠিন বিচার কার্যের কাজটি সম্পন্ন করবার জন্য, এবং দু দল এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি করছি।